বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। নরভিত্তিক ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ঢাকা বোর্ডের পরবর্তী 4টি সৃজনশীল নরভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা বোর্ডে 4টি প্রশ্ন দেখতে পারতেছেন। একটি হচ্ছে জ্যামিতি, আরেকটি হচ্ছে আমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে, আর আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের জ্যামিতি অংশের অথবা আমরা পরিমিতির অংশ বলতে পারি, আর লাস্ট প্রশ্নটি হচ্ছে আমাদের বীজগণিত অংশের অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের। এই হচ্ছে আজকের আলোচ্য 4টি প্রশ্ন। আমরা একটি একটি করে আলোচনা শুরু করি। 1 নং যে প্রশ্নটি, এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্র দিয়ে আমাদের বলছে অ্যাঙ্গেল MAD এর মান কত আমাদের বের করতে হবে, সঠিক মানটি। আর চিত্রে আমরা এখানে একটি চতুর্ভুজ দেখতে পারতেছি আমাদের বৃত্তের ভিতরে, আর বাহিরে একটা কোণ দেওয়া আছে। এই কোণের মানটা 30 ডিগ্রি দেওয়া আছে। আমাদের বলছে MAD মানে এই যে কোণটা, এই কোণের মানটা কত তা আমাদের বের করতে হবে। আমরা এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তের দ্বিতীয় যে অনুশীলনী, যে 8.2 আছে, 8.2 এর 8.3 এর অধ্যায়ের আলোচ্য বিষয়, মানে চতুর্ভুজের অন্তর্গত যে বৃত্ত আছে সেই আলোচনা। এখানে আমরা একটা বিষয় কিন্তু অবশ্যই আমরা জানি, তা হচ্ছে কি, যে কোনো একটি চতুর্ভুজের শীর্ষগুলো দিয়ে যদি বৃত্ত অতিক্রম করে বা বৃত্তটি যায় বা সমবৃত্ত যদি হয়, কোনো একটি মানে চতুর্ভুজের 4টি শীর্ষ যদি সমবৃত্ত হয়, সেই ক্ষেত্রে তখন একটি শর্ত হচ্ছে যে তাদের বিপরীত কোণদ্বয়ের যোগফল বা বিপরীত কোণগুলোর যোগফল সমষ্টি 180 ডিগ্রি হবে, বা যেটাকে আমরা সম্পূরক বলি। বুঝতে পেরেছি? তাহলে এই যে কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। আবার এই এ কোণটা এবং এই সি কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। একটু ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোণ দেওয়া আছে, কোণটাকে চিহ্নিত করা আছে। তো মনে রাখতে হবে, যদি আমরা কখনোই এমন কোনো কোণ দেখতে পাই যে এভাবে চিহ্নিত করা আছে বক্সের মতো করে, তাহলে এটাকে সমকোণ নির্দেশ করে। এভাবে যদি কোনো কোণ নির্দেশ করা থাকে তাহলে বুঝতে হবে এটা এক সমকোণ। তাহলে এখানে কিন্তু আমাদের এই বক্স আকারে কিন্তু কোণটি দেওয়া আছে, তাই আমরা এটাকে সমকোণ ধরে নিতে হবে বা ধরে নিতে পারি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে যেহেতু বিপরীত কোণগুলো যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে কোণটা, এই কোণটাও কি হবে? 90 ডিগ্রি হবে। বুঝতে পারতেছি কিনা? এখন আমরা এই কোণটা কেন দরকার, আমাদের বলছে এই যে এ কোণের এই অংশটা, MAD অংশটা কত এটা বের করতে হবে। তাহলে এই যে ছোট ত্রিভুজটা যদি খেয়াল করি আমরা AMD, তাহলে দেখো একটি কোণ আমাদের দেওয়া আছে, এই কোণটি বের করতে হবে। এখন যদি আমরা এই কোণের মানটা জানি, AMD এর মানটা যদি আমরা জানি, তাহলে কিন্তু সহজেই MAD এর মানটা আমরা বের করতে পারবো। আবার আমরা আরেকটা বিষয় জানি যে একটি সরল রেখায় উৎপন্ন কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি, যেটাকে আমরা এক সরল কোণ বলি আমরা। তাহলে এই যে কোণটা, এটার মান পেলাম কত ডিগ্রি? 90 ডিগ্রি পেলাম এটার শর্ত অনুযায়ী। তাহলে তার পাশের কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যেহেতু CD একটি সরল রেখা, তাহলে এই যে এই পাশের যে কোণটা আমাদের AMD এর মধ্যে যে M এর কোণটা, এটা কত? 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। তাহলে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে কত টোটাল কত হয়ে গেল? 120 ডিগ্রি। তাহলে 180 হওয়ার জন্য আর কত দরকার? 60। তাহলে আমাদের অবশ্যই এই কোণটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। সেই অনুসারে আমাদের এই কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর খ নাম্বার। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে তাকাই। দ্বিতীয় প্রশ্নটি বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় আমাদের নির্বাচিত করতে হবে সঠিকটি। 1 থেকে 19 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, আমরা এটা একটু লিখে ফেলি। তাহলে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 7, তারপরে 11, তারপর হচ্ছে 17, তারপরে কত? 19। যেহেতু 19 পর্যন্ত বলছে, তাহলে 19 কে আমরা নিতে পারি। এখন এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে, এবং যত সংখ্যা তত দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো ঝটপট আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি যোগ করে ফেলি, তাহলে 5, 10, 17 আর 11, 28,
28 আর 17 কত 45, 45 আর 19-এ 6 সরি 4 হাতের 1 2 6 64। তাহলে 64কে আমরা ভাগ করবো কত দ্বারা 1 2 3 4 5 6 7, 7 দ্বারা ভাগ করতে হবে। তো 7 দ্বারা যদি 64কে ভাগ করি 7 নং কত 63, ঠিক আছে। 1 কেটে আনলাম 0, তো 7 একে 7, 3 কেটে আনলাম 0, 4 7 কত 28, ঠিক আছে। তাহলে আমরা 9 দশমিক কত পাই 14 পাই নাকি। আচ্ছা আমার এখানে যোগে কোনো ভুল আছে কিনা আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে যোগটা করে নিই। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 বাকি রয়ে গেছে। এই যে একটা ভুল করে ফেলছি আমরা, 11 পরে 13 একটা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 13 যোগ 17 যোগ 19, তাহলে কত পেলাম আমরা 77। তো ভাগ কত কয়টি সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 9.625। তাহলে যেহেতু 6 তারা 2 দশমিক পর্যন্ত রাখছে, তাহলে আমাদের একটা মান কিন্তু আছে 9.63 নাকি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই ঘ নাম্বার। এটা তো সহজ একটি প্রশ্ন। এবার যদি আমাদেরকে 1 থেকে 10, 1 থেকে 50, 1 থেকে 60, 1 থেকে 70 যাই বলে না কেন মৌলিক সংখ্যা বলতে পারে, অথবা 1 থেকে 40 পর্যন্ত বলতে পারে। আমাকে যে সংখ্যা বলবে ওই সংখ্যাগুলো আমরা দ্রুত লিখে ফেলবো, লিখে যোগ করে যত সংখ্যা তত দ্বারা ভাগ করে আমাদের যে রেজাল্টটা বের হবে। দশমিকের পরে একটি মানের জন্য একটু নাও মিলতে পারে, তারপর আমরা কাছাকাছি যে সর্বোচ্চ কাছাকাছি যে মানটি থাকবে ওই মানটিকে আমরা উত্তর হিসেবে ধরে নিতে পারি। তাহলে এই হলো আমাদের 2 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের দিকে তাকাই। একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমাকে পরিসীমা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা জানি পরিসীমা না না বলে তাকে পরিধি বলা হয়। তাই অনেক শিক্ষার্থীরা এই পরিসীমা শব্দটি দেখে মানে তারা চিন্তায় পড়ে যায় যে আসলে এখানে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে। পরিসীমা তো আসলে হয় না। মনে রাখতে হবে যে কোনো কিছুর চতুর্দিকের যে সীমানাটা, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা বলি, চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা বলি, অথবা অন্যান্য যে ষড়ভুজ মানে অষ্টভুজ মানে নবভুজ, তারপরে যত বাহু দ্বারাই আমরা কোনো চিত্র অঙ্কন করি না কেন তাদের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি। কিন্তু একমাত্র বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি বলি। কিন্তু ঘটনা কিন্তু একটাই, বৃত্তের চতুর্দিকে যে গোলাকার যে রেখাটা আছে, রেখাটাকে আমরা যদি হিসাব করি যে মানটা পাবো ওইটা হচ্ছে বৃত্তের পরিধি হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে আর আমাদের পরিসীমা বের করতে বলছে না, এই পরিধি বের করতে বলছে। তাহলে ব্যাস থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করি তাহলে কত দ্বারা ভাগ করতে হয় 2 দ্বারা ভাগ করতে হয়। 2 দ্বারা ভাগ করলে কত হয় 6 হয়। তাহলে পরিধির সূত্র কি 2 পাই এবং r। তাহলে মান বসিয়ে দেই 2 × 3.1416 ইন্টু কত 6। তাহলে এই সকল যে 3টি সংখ্যা আছে 3টি সংখ্যা আমরা গুণ করি 2 × 3.1416 ইন্টু কত 6। তাহলে মানটা পাচ্ছে কত 36.6992। তাহলে কাছাকাছি মান কোনটা আছে এই যে এই মানটা আছে 36.7 নাকি। এছাড়া কিন্তু অন্য কোনো মান কাছাকাছি নেই। 36.699 আসছে। তাহলে আমাদের কাছাকাছি মান হচ্ছে এটা 699। তাহলে 1 যোগ করলে কত 700 বা 70 হয়। তাহলে যেহেতু সর্বোচ্চ কাছাকাছি মান এটা, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছি? তাহলে এই যদি কখনো যদি আমরা বৃত্তের পরিসীমা দেখি ঘাবড়ানোর কিছু নেই, এই পরিসীমা মানে হচ্ছে কি পরিধি। তারপরে 4 নং যে প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? 20% ক্ষতিতে বিক্রি করার পরে আমার বের করতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি, এটা সঠিক কিনা, কোনটি সঠিক। তাহলে আমরা 20% ক্ষতিতে আমরা আগে একটু মানে দেখি আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হতো। মনে রাখতে হবে শতকরায় যে কোনো অঙ্কের ক্ষেত্রে মানে আমাদের এই শতকরার যত অঙ্ক আছে সকল অঙ্কের ক্ষেত্রে শতকরার ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা। মানে 100-র মধ্যে বা পার্সেন্টের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে ক্রয় মূল্য সবসময় 100 টাকা হবে। মনে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্রয় মূল্য সবসময় 100 টাকা। আর বিক্রয় মূল্য ডিপেন্ড করবে লাভ যদি হয় তাহলে ওই পার্সেন্টটা ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে, আর যদি ক্ষতি হয় তাহলে ওই পার্সেন্টটা ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য পরিবর্তনশীল কিন্তু ক্রয় মূল্য কিন্তু ফিক্সড কত 100। তাহলে 20%-এ আমাদের ক্রয় মূল্য কত
ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। আর বিক্রয় মূল্য কত, যেহেতু এখানে কি ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ কত 20 সমান কত 80। এখন এতটুকু বের করার পরে তারপর আবার আমাদের অনেক শিক্ষার্থীরা এই জায়গাটাই ভুল করে, এর পরবর্তীতে ভুল করে। মনে রাখতে হবে অনুপাতের ক্ষেত্রে প্রথম যে রাশিটা দেওয়া থাকবে তাকে প্রথমে লিখতে হবে এবং দ্বিতীয় রাশিটাকে পরে লিখতে হবে, মনে থাকবে তো। প্রথমে কি দেওয়া আছে ক্রয় মূল্য, তারপর দেওয়া আছে কি বিক্রয় মূল্য, তাহলে অবশ্যই ক্রয় মূল্যের মানটা আগে লিখতে হবে, এই যে আগে লিখতে হবে, এবং বিক্রয় মূল্যের মানটা পরে লিখতে হবে। আমি এখানে বাংলা এখানে ইংরেজিতে লিখেছি, অন্য বিষয় না। তাহলে এখন যদি তাদেরকে আমরা কাটাকাটি করি, আমি 20 দ্বারা কাটতে পারি, 20 দ্বারা কাটলে কত পাই 5, আর এটা কাটলে কত পাই 4, মানে লঘিষ্ঠ আকার করা। তাহলে 5:4 কত 4, তাহলে 5:4 আছে কিনা, এই যে দেখো এখানে আছে। এখন যদি কেউ যদি ভুলবশত বিক্রয় মূল্যটাকে আগে লিখে ফেলে আর ক্রয় মূল্যটাকে পরে লিখে ফেলে, তাহলে এখানে তার উত্তর কত আসবে 4:5। এটাও কিন্তু এখানে উত্তরে আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়ালের বিষয়, যে আমার অনুপাত যে বের করতে বলছে প্রথমে কার কথা বলছে, প্রথমে যার কথা বলবে তার মানটা আগে হবে, এবং পরে যার কথা বলবে তার মানটাও কি হবে পরে হবে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আজকে আলোচিত 4টি আমাদের নরভিত্তিক প্রশ্ন। এভাবে আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে 4টি 5টি বা 6টি করে আমরা চেষ্টা করব যে আমাদের 25 সালের যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে তাদেরকে বিশ্লেষণ করা, তাদের সহজভাবে আলোচনা করা। তাহলে ইনশাল্লাহ আমরা যদি এই জার্নিতে যদি আমরা নিজেকে যুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা নরভিত্তিকের ক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। আমরা নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় আমরা নরভিত্তিক অংশে ভালো রেজাল্ট করতে পারবো, আমরা সর্বোচ্চটাও করতে পারবো, এবং যারা আমরা এতদিন কৃতকার্য হতে পারিনি বা ভালো করতে পারিনি তারাও ইনশাল্লাহ এখন থেকে ভালো করতে পারবো। তাহলে আগামী ভিডিও ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও লেসনটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।